নমস্কার শ্রোতা বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মিমুখরের দ্বিতীয় ভাগ। সকালে উঠে কুঠির মাঠে বেড়াতে গিয়ে আজ বড় আনন্দ পেলাম। দুপুরে পাটশিমলে রওনা হওয়া গেল পায়ে হেঁটে। কবিরাজ মশাই পাঠশালায় ছেলে পড়াচ্ছেন। তাঁর কাছে বসে একটু গল্প করে বট অশ্বত্থের ছায়া ভরা পথ দিয়ে মোল্লাহাটির খেয়াঘাটে গিয়ে পার হলাম। কেউটে পাড়ার কাছে গিয়েছি। এক জায়গায় অনেকগুলো বেলগাছ একসঙ্গে দাঁড়িয়ে। সেখানে বড় বৃষ্টি এলো। পূব দিকের আকাশ বৃষ্টি ধোয়া, নীল, পরিষ্কার। সেই ইন্দ্রনীল রঙের আকাশের পটভূমিতে দূর গ্রামের তাল খেজুরের সারি, বাঁশবনের শীর্ষ কি চমৎকার দেখাচ্ছে। আর একদিকে ঘন কালো বর্ষার মেঘ জমেছে। গোবরাপুরের মোড় বেঁকে কুদিপুরের বাঁওড়ের ওপারের রানীনগর বলে ছোট একটা চাষা গাঁয়ের দৃশ্য ঠিক যেন ছবির মতো। এখানে একজন বৃদ্ধাকে পথ জিজ্ঞেস করলুম। তিনি বললেন, তোমার নাম বিভূতি? সাতবেড়েতে একবার গিয়েছিলে না? আমি বললুম, হাঁ। আপনি কি করে চিনলেন? তিনি নিজের পরিচয় দিলেন না। গোবরাপুরের একটা দোকানে মনীন্দ্র চাটুর্যের ভট্টাচার্যের সঙ্গে দেখা। সেখানে বসে একটু গল্প করেই আবার পথে বেরিয়ে পড়ি। কি ঘন বন পথের দুধারে। বড় বড় লতা কালো কালো গাছের গুঁড়ির গায়ে উঠেছে। এই কদিনের বৃষ্টিতেই গাছের তলায় বনের ছোট ছোট গাছপালার জঙ্গল বেঁধে গিয়েছে। বউ কথাকাও ডাকছে চারিধারে। কেউটেপাড়ার গায়ে পথের ধারের একটা সোদালি ফুল গাছে এই আষাঢ় মাসের প্রায় মাঝামাঝি সময়েও অজস্র ফুল দেখেছি। পাটশিমলের মধ্যে কি ভীষণ ট্রপিক্যাল ফরেস্টের রাজত্ব। ছোট ছোট জাম ফলে আছে বুনো জাম গাছে। বড় বড় লতাবনের মধ্যেটা মিশ কালো। পাটশিমলের মোহিনী কাকার সঙ্গে বাঁওড়ের ওপারে একটা চাষা গায়ে দেখা হলো। তিনি আমার সঙ্গে গেলেন প্রায় বাগানগাঁ পর্যন্ত। পিসিমার বাড়ি গেলুম তখন সন্ধ্যা হয়েছে। পিসিমার সঙ্গে অনেক দিন পরে দেখা। দুজনে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করা গেল। সকালে কোদলার জলে নাইতে গিয়ে দেখি যে টলটলে জল আর নেই নদীর। কচুরিপানায় নদী মজে গিয়েছে। জল রাঙা, ঘোলা। সেইটুকু জলে সব লোকে নাইছে, গরু বাছুরের গা ধোয়াচ্ছে। পরদিন সকালে খাওয়া দাওয়া করে বৃষ্টি মাথায় আবার বাড়ি রওনা হই। সারা পথটা বর্ষা আর বাদলা, কিন্তু খুব ঠান্ডা দিনটা। আমার সেই ঘন বন। পাটশিমলে থেকে গোবরাপুরের পথে দুজন চাষা লোকের সঙ্গে গল্প করতে করতে এলুম। আবার সেই ঘন ট্রপিক্যাল ফরেস্টের মতো বন, বড় বড় কাছির মতো লতা। পথ নির্জন, টুপটাপ করে জল ঝরে পড়ছে গাছের মাথা থেকে। অরণ্য শোভা কি অদ্ভুত। রানীনগরের এপারে একটা সাঁকোর ওপর কতক্ষণ বসে বসে নীল আকাশের পটভূমিতে আঁকা গ্রামসীমার বাঁশবনের দিকে চেয়ে রইলুম। মোল্লাহাটির ঘাট যখন পার হই তখনও খুব বেলা আছে। আজ মোল্লাহাটির হাটবার। হাটে গিয়ে একটা আনারসের দর করলুম। সুন্দরপুরের গোয়ালাদের একটা ছেলের সঙ্গে দেখা হলো। মনে পড়ছিল আজ ওবেলা যখন আসছিলুম পাটশিমলের ঘন ক্ষুদে জামবনের মধ্যে সেই পথটা দিয়ে, মনে হচ্ছিল আমি একজন বন্ধনহীন মুক্ত পথিক। দেশে দেশে এই অপূর্ব রূপলোকের মধ্যে দিয়ে বেরিয়ে বেড়ানোই আমার জীবনের পেশা। কি আনন্দ যে হয়েছিল, কি অপূর্ব পুলক। মুক্তির সে কি অমৃতময়ী বাণী। কেন মানুষে ঘরে থাকে তাই ভাবি। আর কেনই বা পয়সা খরচ করে মোটরে কি রেলের গাড়িতে বেড়ায়। পায়ে হেঁটে পথ চলার মতো আনন্দ কিসে আছে? সে একমাত্র আছে ঘোড়ায় চড়ে বেড়ালে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ঘোড়ায় চড়ার আনন্দ আমি জানি।
তার সঙ্গে কিছুরই তুলনা হয় না। মোল্লাহাটির হাট ছাড়িয়েছি। পথে আমাদের গাঁয়ের গণেশমুচি নকফুল গ্রামে ছেলের বিয়ের সম্বন্ধ করতে যাচ্ছে। ওকে দেখে বড় আনন্দ হয়। শান্ত সরল সাধু প্রকৃতির লোক বলে বাল্যকাল থেকে ওকে আপনার জনের মতো দেখি। বেলা যাবো যাবো হয়েছে দেখে একটু জোর পায়ে পথ হাঁটতে শুরু করলুম। খুব রাঙা রোদ উঠেছে চারিধারে। খাবড়াপোতা ছাড়লুম। সামনে আইনদ্দির বাড়ির পিছনের প্রাচীন বটগাছটা। আইনদ্দির বাড়ির মোড় থেকে দেখতে পাওয়া সেই সুদূর প্রসারী দিগ্বলয়। আজ আবার মেঘ ভরা রাঙা অস্ত সূর্যের রোদ পড়েছে দূরের সেই সব বাঁশবনে, শিমুল বনের মাথায় ঝিঙে খেতে ফুল ফুটেছে। বৈশাখের গায়ক পাখি পাপিয়া আর বউকথাকাও চারিদিকে ডাকছে। বেলেডাঙার হাজারি ঘোষ গরুর পাল নিয়ে নতিডাঙার খড়ের মাঠ থেকে বাড়ি ফিরছে। মেয়েরা মরগাঙের ঘাট থেকে কলসি করে জল নিয়ে যাচ্ছে। কি সুন্দর শান্ত গ্রাম্য দৃশ্য! একবার মনে হয় পাটশিমলের সেই কালীবাড়ি ও দেবোত্তর বাঁশঝাড়ের কথা। আজ দুপুরবেলা সেখানে ছিলাম। কালীবাড়ির পেছনের এক গৃহস্থের বাড়ির বউ প্রতিবেশিনীকে ডেকে বলছিল, ও সেজ বউ, একটু তরকারি দেব, খুকিকে দিয়ে বাটি পাঠিয়ে দাও তো। সন্ধ্যার আগে কত দূর এসে গিয়েছি। সন্ধ্যাও হলো, বাড়ি এসে পা দিলাম। আমার পথ চলাও ফুরুল। আজ শরতের অপূর্ব দুপুরে পাগল করেছে আমায়। অনেক দিন লিখিনি, নানা গোলমালে অবসাদে মনটা ভালো ছিল না। আজ রবিবার দিনটা দুপুরে একটু ঘুমিয়ে উঠেছি। কি পরিপূর্ণ ঝলমলে শরতের দুপুর! এর সঙ্গে জীবনের কি যে একটা বড় যোগ আছে। ভাদ্র মাসের এই রোদ ভরা দুপুর কেন যে আমায় পাগল করে তোলে। বনে বনে মটরলতার কথা মনে পড়ে, ইছামতির ঘোলা জল, পাখির ডাক, মনটা যেন কোথায় টেনে নিয়ে যায়। সব কথা প্রকাশ করা যায় না, কারণ আনন্দের সবটা কারণ আমারই কি জানা আছে। কি করছে খুকু এই শরৎ দুপুরে বকুলতলায় ছায়ায় ছায়ায়, এ কথাও মনে এসেছে। ওর কথা ভেবে কষ্ট হয় যে ওর লেখাপড়া হলো না। কাল দিনটি বড় সুন্দর কেটেছে, তাই আজ মনে হচ্ছে আজ সকালটিও বড় চমৎকার। অনেক দিন কলকাতায় একঘেয়ে জীবনযাত্রার পরে কাল বাড়ি গিয়েছিলুম। প্রথমেই তো খয়রামারির মাঠে দুপুরের রোদে বেড়াতে গিয়ে সবুজ গাছপালা লতাপাতার গন্ধে নতুন জীবন অনুভব করলুম। হাওয়াতেও একটা তাজা গন্ধ আছে, যা কিন্তু শহরে নেই। ঝোপে থলো থলো মাখন শিমের নীল ফুল ফুটেছে। মটরলতার সবুজ ফুল ও সোদালি গাছের কাঁচা শুঁটি বন জঙ্গলের শোভা কত বাড়িয়েছে। তাদের ওপর আছে শরতের মেঘমুক্ত সুনীল আকাশ, আর আছে তপ্ত সূর্যালোক। প্রতিবারই দেখেছি নতুন যখন কলকাতা থেকে আসি এমন একটা আনন্দ পাই। মনে হয় এই তো নীল আকাশ আছে মাথার উপর। চারিপাশে বেষ্টন করে রয়েছে ঘন সবুজ গাছপালার ঝোপ, পাখির ডাক আছে, বনফুলের দুলুনি আছে। এ থেকে তো এতই আনন্দ পাচ্ছি, তবে কেন মিথ্যে পয়সা খরচ করে দূরে যাই? দূর আমায় কি দেবে, এমন কি দেবে যা এখানে আমি পাচ্ছি নে? আসল কথা, দূরও কিছু নয়, নিকটও কিছু নয়। প্রকৃতি থেকে আনন্দ সংগ্রহ করার মতো মনের অবস্থা তৈরি হয়ে যদি যায়, তবে যে কোনো জায়গায় বসে দুটো গাছপালা, একটুখানি সবুজ ঘাসে ভরা মাঠ, দুটো বন্য পক্ষীর কলকাকলি, বনফুলের শোভাতেই পরিপূর্ণ আনন্দ লাভ করা যায়। কাল বারাকপুরে গেলুম সকালবেলা। দুপুরে ইছামতিতে স্নান করতে গিয়ে সত্যি বড় আনন্দ পেয়েছি। কুলে কুলে ভরা নদী, দুধারে অজস্র কাশফুল, আরও কত কি লতা ঝোপ। বর্ষার জলে সব ঘন সবুজ,
চকচক করছে কালো কচুর পাতা, মাখন শিমের নীল ফুল ফুটেছে। একটা গাছে সাদা সাদা বড় বড় ঢোলকলমির ফুলও দেখলুম। বৈকালে যখন খুকু, আমি আর কালো নৌকাতে বনগ্রামে আসি, তখনও দেখলুম দুধারে গাছপালার কি অপরূপ রূপ, বনের ফুলের কি শোভা। ছকু মাঝিকে জিজ্ঞেস করলুম, ওটা কি ফুল ছকু? ছকু বললে, কোয়ারা। খুকুকে কাশফুল দিয়ে একটা বাংলা সেন্টেন্স তৈরি করতে দিলাম। রাঙা রোদ বৈকালটি মেঘমুক্ত আকাশে নদী তীরে অপূর্ব শোভা বিস্তার করছে। কাল রাত্রের ট্রেনে তারা ভরা আকাশের তলা দিয়ে যখন এলুম, সেও বেশ লাগছিল। আজ স্কুলের ছুটি হবে। সুন্দর প্রভাতটি। আজ সকালটি বড় সুন্দর। গুয়া নদীতে হাত মুখ ধুয়ে এসে বটতলায় এসেছি। দূরে সবুজ পাহাড় শ্রেণী। সকালের হাওয়ায় একটু যেন শীতের আমেজ। কাল ঘন জঙ্গলের পথে আমরা অনেক দূর গিয়েছিলুম। পথে পড়ল দুখানা সাঁওতালি গ্রাম, বরমডেরা ও কুলামাতো। আর বছর যে রাস্তা ধরে ষাটকিটা গ্রামে যাই, এবার সে রাস্তায় না গিয়ে চললুম সোজা ধনঝরি পাহাড়ের দিকে। বামে সিদ্ধেশ্বর ডুংরি, সামনে ডাইনে পিছনে চারিদিকেই পাহাড়। নীল ঝর্ণার ওদিকের পাহাড়ের বড় বড় সামনের চাঁইগুলো নীল আকাশের পটভূমিতে লেখা আছে। ছোট একটা পাহাড়ি ঝর্ণা এক জায়গায়। ঝর্ণা পার হয়ে দুধারে শাল, মহুয়া, তমালের বন, বুনো শিউলি গাছও আছে। একটা ভালো জায়গা দেখে নিয়ে আমরা চা খাবো ঠিক করলুম। বন সামনের দিকে ক্রমেই ঘন হচ্ছে। ক্রমে একধারে উঁচু পাহাড়ের দেওয়াল বড় বড় বনের গাছে ভরা, আর বাঁদিকে অনেক নিচে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে ঘন সন্নিবিষ্ট গাছপালার মধ্যে দিয়ে। আমরা দূর থেকে ওর জলের শব্দ শুনতে পেয়েছিলুম। সবাই মিলে নেমে গিয়ে বড় বড় গাছ ও মোটা কাছের মতো লতা দিয়ে তৈরি প্রকৃতির একটি ছায়াশীতল ঘন কুঞ্জবনের একখানা বড় চৌরস কালো শিলাখণ্ডের ওপর গিয়ে বসে চা পান করা গেল। টাঙি হাতে একজন সাঁওতাল জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছে। বললে, বেশি দেরি করবেন না, একটু পরে এখানে বুনো হাতি জল খেতে নামবে। গাছপালার মাথায় মাথায় শরতের অপরাহ্নের রাঙা রোদ। সামনে পিছনে বড় বড় পাথর, একখানার ওপর আর একখানা আকাশের দিকে ঠেলে উঠেছে। ওদিকে আরও ঘন জঙ্গলের দিকে ঝর্ণার পথ ধরে খানিকটা বেরিয়েও এলুম। বেলা পড়লে রওনা হয়ে ছায়া ভরা পার্বত্য পথে হেঁটে আমরা এলুম নীল ঝর্ণার উপত্যকার মুখ পর্যন্ত। ডাইনে সিদ্ধেশ্বর ডুংরি মাথা খাড়া করে আছে। আশেপাশের বন্য সৌন্দর্য সন্ধ্যার ছায়ায় আরও সুন্দরতর হয়েছে। সেই দিনই যে সুন্দর পথে ইছামতিতে আসবার সময় আমাদের ভিটাটাতে গিয়ে মায়ের কড়াখানা দেখেছিলুম, সে কথা মনে পড়ছে। নীরদবাবু ও আমি নীল ঝর্ণা বেরিয়ে অনেক রাত্রে বাংলোতে ফিরি। সকালে উঠে সুবর্ণরেখার পুলের ধারে মাছ কিনতে এলুম। সকালটি বড় চমৎকার। নির্মেঘ নীল আকাশের দিকে চাইলে কতকালের কত সব কথা যেন মনে পড়ে। পুল থেকে চারিধারে চেয়ে দেখি মাছ বা জলের সম্পর্কও নেই কোনো ধারে। নিচে নেমে ছায়ায় একটা শিলাখণ্ডে অনেকক্ষণ বসে রইলুম। ভাবছি সুপ্রভার পত্রের আজ একটা উত্তর দেব। ওখান থেকে ফিরে এসে বাংলোর পিছনে যে পাহাড়ি নদী, তাতে নাইতে গেলুম আমি আর শঙ্কর। সুন্দর নদীর ঘাটটি। পাথর একখানা বড় ঘাটে ফেলা আছে। জলের ধারে একটা অশ্বত্থ গাছের নিচে জলজ লিলি ফুটে। সামনে থই থই করছে পাহাড় শ্রেণী, ঘন সবুজ তার সানুদেশ। দূরে গভর্নর স্কুলের কাছে একটা গাছের আঁকাবাঁকা মাথা সবুজ পাহাড়ি ঢালুর পটভূমিকে দেখা যায়। এ কদিনের প্রখর সূর্যালোক ৮ বছরের এ সময় বর্ষাবাদলের কথা মনে করিয়ে দেয়।
সূর্যের আলো না থাকলে এসব পাহাড় শ্রেণী, এ পাহাড়ি নদী, এই গাছপালা, এই প্রসারতা এত ভালো লাগতো। এই এখন বসে আছি বাংলোর বারান্দাতে। দূরে দূরে কালাঝোড় ও অন্যান্য পাহাড় শ্রেণী অপরাহ্নের পড়ন্ত রোদে কি সুন্দরী না দেখাচ্ছে। দুপুরে মহুলিয়ার পোস্টমাস্টার এসেছিল, কেষ্ট আবার এসেছিল। ওরা বললে সেদিন যে হাতিঝর্ণায় গিয়ে চা খেয়েছিলুম তার ওদিকে বাঁকাই বলে গ্রাম আছে, গভীর জঙ্গল তার ওপারে। ধান পাকলে নিত্য হাতির দল বার হয়। বাসাডেরা ও ধারাগিরির পথ এখন নিরাপদ নয়, কেষ্ট বলছিল। সেদিকে এখন জঙ্গলও খুব ঘন, তাছাড়া বড় বাঘের ভয় হয়েছে। অনেকগুলো মানুষ গরুকে বাঘ নিয়েছে এবছর। সাতগুরুমের পথেও বাঘের উপদ্রব হয়েছে এবছর। পোস্টমাস্টার বললে, আপনার জন্যে জমি রেখে দিলে বিষ্টু প্রধান, আর আপনি মোটে এলেন না। নেন যদি জমি এখনও আছে। বিজয়ার দিন মহুলিয়া যাব, সেখান থেকে টাটানগর ও চাইবাসা। এইমাত্র পাহাড়ের সানুদেশে বসে হালুয়া তৈরি করে চা খাওয়া গেল। মাথার ওপর অষ্টমীর চাঁদ, আকাশে ২-১০টা তারা, সামনে অরণ্যাবৃত পাহাড়ের অন্ধকার সীমারেখা। দূরে বাম দিকে অরণ্য আরও গভীর, মৃদু জ্যোৎস্নালোকে পাহাড়, উপত্যকা, সানুদেশস্থ বনানী অদ্ভুত হয়েছে দেখতে। আজই পট্টনায়কবাবু বলছিলেন ৪ নম্বর শিফটে বাঘ আছে। সেজন্যে সন্ধ্যার পর আমাদের সকলেরই গা ছমছম করছে। রামধন কাঠ কুড়িয়ে আগুন জ্বালিয়ে রেখেছে, পাছে বাঘ ভাল্লুক আসে সেই ভয়ে। কেবলই মনে পড়তে থাকে আজ মহাষ্টমীর সন্ধ্যা। বাংলাদেশের গ্রামে গ্রামে এই সময়টিতে পুজোর চণ্ডীমণ্ডপে দেবীর আরতি হচ্ছে শঙ্খ ঘণ্টা রবের মধ্যে। ছেলেমেয়েরা হাসি মুখে নতুন কাপড় পরে ঘুরছে, আর আমরা সিংভূমের এই নির্জন বন্য জন্তু অধ্যুষিত পাহাড়ের মধ্যে বসে গল্প করছি ও প্রকৃতির শোভা দেখছি। ওখান থেকে ফিরছি। রুথামের মুদির দোকানের সামনে সাঁওতালি নাচ হচ্ছে, মাদল বাজার তালে তালে। আমাদের একটা কম্বল পেতে দিলে। আমরা অষ্টমীর চাঁদের নিচে পাহাড়ের সামনের ছোট গ্রামে খাঁটি সাঁওতালি নাচ দেখে বড় আনন্দ পেলুম। কবিরাজের সঙ্গে বসে একটু গল্প করা গেল। তার বাংলোর সামনে কবে রাত্রে চিতাবাঘ এসে দাঁড়িয়েছিল, সাঁওতালদের গোরস্থানে সেবার ভূত দেখেছিল, ইত্যাদি কত গল্প। মহুলিয়াতে আজ সারা দুপুর ঘুরে বেরিয়েছি। বাদলবাবুর বাংলো থেকে কালাঝোড়ার দৃশ্যটি বেশ লাগল। বলরাম সায়রের ধারে সেই গাছটি। নানা রকমের পটভূমিতে দুপুরের পরিপূর্ণ সূর্যালোকে কি অদ্ভুত যে দেখাচ্ছিল। 3টে ট্রেনে গেলাম টাটানগর। বাসে কাশিডি নেমে আশুর বাসা খোঁজ করে বার করি। সে একটা গন্ধরাজ ফুল গাছের তলায় চেয়ার পেতে বসে আছে। দুজনে সন্ধ্যার পরে নিউ এল টাউনে প্রতিমা দেখে এলাম। লোকজনের ভিড়, মেয়েদের ভিড়। তারপর ওল্ড এল টাউনের প্রাইমারি স্কুলে ঠাকুর দেখি। একবার আশু বাড়ি এলো মোটর লরি দেখতে, পাওয়া গেল না। তারা সব বর্মাজিংকে ঠাকুর দেখতে যাচ্ছে। হেঁটে বর্মাজিং যাবার পথে ডুরে প্ল্যান্ট ও স্লাগ ঢালার সময়কার রক্ত আভা থেকে মনে হলো আগ্নেয়গিরি কখনো দেখিনি, বোধহয় এই ধরনের জিনিস হবে। ওই সাদা আগুনের স্রোতের মতোই তার উষ্ণ লাভা স্রোত। বর্মা মাইন্সের ঠাকুর সাজিয়েছে খুব ভালো। আবার তার সামনেই একটা কৃষ্ণলীলার ছবি সাজিয়েছে। বাসের স্টেশনে জুগসলাই ও বিষ্ণুপুর ঘুরে কাশিডি এলাম। পথে বাস হাঁকছে, টিন প্লেট, বর্মা, জিঙ্ক, যেমন কলকাতায় হাঁকে, ভবানীপুর, আলিপুর। সকালে টাটানগর থেকে প্যাসেঞ্জারে বাসায় নামলুম। শ্যামপুর গ্রামখানা পাহাড়ি নদীর ঠিক ওপারে। কাঁকুড়ে জমি, কাছেই এদেশের ধরনের বন জঙ্গল। পথে সিংভূমের প্রকৃত রূপ দেখলুম।
অর্থাৎ উচ্চাবচ ভূমি, পাথরের চাই, শাল ও কেতগাছ, রাঙা মাঠ। 3টের ট্রেনে মুহুলিয়া থেকে বাদলবাবু, বিশ্বনাথবাবু প্রভৃতি অনেকে এলো। অশ্বত্থতলায় বসে চা খাওয়া গেল। বেলা পড়ে এসেছে, 2টো বাজে। সে সময় আমি একা গেলুম পাহাড়ি নদীর ধারে শালচারার জঙ্গলে একা বসতে। সামনে পাহাড় শ্রেণী থই থই করছে, দূরে কালাঝোড়ার নীল সীমারেখা নীল আকাশের কোলে। ওইদিকে আজ বাংলাদেশে আমাদের গ্রামের বাঁওড়ের ধারে আড়ং বসেছে। কত দোকানদারের কত বেচা কেনা, কত নতুন কাপড় পরা ছেলে মেয়েদের ভিড়। পাথরের উপর অপরাহ্নের ঘনায়মান ছায়ায় এক জায়গায় বসে চারিধারের মুক্ত প্রসারতা দেখে কেবলই বাংলা জোড়া বিজয়া দশমীর উৎসব ও কত হাজার হাজার ছেলে মেয়েদের হাসিমুখ মনে পড়ল। 2 দিনের বিজয়া দশমীর কথা আমার মনে আছে ছেলেবেলাকার। যুগল কাকা সেদিন এসে রান্নাঘর ও বড় ঘরের মাঝখানে উঠোনে দাঁড়িয়ে বাবার সঙ্গে বিজয়ার আলিঙ্গন ও প্রণাম করলেন। আর যেদিন গঙ্গাবষ্টমকে আমরা আশুদের চণ্ডীমণ্ডপে ব্রাহ্মণ ভেবে ভুলে পায়ের ধুলো নিয়ে প্রণাম করেছিলুম, আজকার দিনে যেখানে যত লোককে ভালোবাসি সকলের কথাই মনে পড়ল। তাদের মধ্যে কাছে কেউই নেই, অনেকে পৃথিবীতেও নেই, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার এ প্রীতি নির্দেশ হয়তো বা ব্যর্থ যাবে না। গালুডির হরিদাস ডাক্তারের সঙ্গে অনেক কাল পরে আজ দেখা। সে গিয়েছিল ধলভূমগড়ের রাজবাটিতে রোগী দেখতে। আমরা এখানে আছি শুনে বাদলবাবুদের সঙ্গে এখানে ট্রেন থেকে নেমেছে। তার সঙ্গে জ্যোৎস্নাফুল্ল সন্ধ্যায় পাহাড়ি নদীর ধারে তপ্ত শিলাখণ্ডের ওপর গিয়ে বসলুম। অমনি যেন অন্য এক জগতে এসে পড়েছি মনে হলো। দূরে নদীর কুলুকুলু জলস্রোত, ওপারের জ্যোৎস্নাশুভ্র পাহাড় শ্রেণী, খুব একটা আঁকাবাঁকা কি গাছ, আর এক প্রকারের বন্য ফুলের মিষ্টি সুবাস, মাথার ওপরের নক্ষত্র বিরল আকাশ, সবগুলো মিলে আমায় এমন এক রাজ্যে নিয়ে গেল যে চুপ করে সেদিকে চেয়ে বসেই থাকি। হরিদাস ডাক্তারের সঙ্গে কথা বলা আর আমার হয় না। কথা বলবার মতো মনও নেই। কেমন যেন হয়ে গেলুম। দুজনেই চুপচাপ। কতক্ষণ বসে থেকে রাত 10টার কাছাকাছি বাংলোতে ফিরি। বৈকালে নীলঝর্ণা বেড়াতে গেলুম, কিন্তু বেলা গিয়েছিল বলে বেশিক্ষণ নীলঝর্ণার উপত্যকায় বসে থাকা সম্ভব হলো না। পাহাড়ের ওপারে উতরাইয়ের পথে বনতুলসীর জঙ্গলে ঘন ছায়া নেমেছে। তার মধ্যে বড় বড় কেঁদ গাছ, সিদ্ধেশ্বর ডুংরির মাথায় অস্তমান সূর্যের আভা একটু। ঝর্ণা পেরিয়ে বরমডেরার পথে খানিকটা গিয়ে একটা উঁচু জায়গায় পাথরের স্তূপ খুঁজছি। জনকয়েক লোক কুলামাতোর দিক থেকে আসছে, ওদের সঙ্গ নিলুম। ওরা বললে, তুই এখানে কি করছিস রে? বললাম, পাথর কিনতে এসেছি। 4 নম্বর শিফটের কাছে এসেছি, তখনও জ্যোৎস্না ওঠেনি। মুদির দোকানটা আজ বন্ধ। রাধাচূড়া গাছে যে ফুলের লতাটা সেদিন দেখেছিলুম তাতে আজ আর ফুল নেই। ইঞ্জিনিয়ার বাংলোতে লোক খাটছে, কারণ ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট এখানে 1 মাসের মধ্যে এসে বাস করবে। পট্টনায়ক যে বাংলো দেবে বলেছিল সেটা দেখলাম। বড় বড় গাছের মধ্যে বাংলোটা। বারান্দায় বসে সিদ্ধেশ্বর ডুংরির দৃশ্য উপভোগ করা যায়। নিকটেই নীল ঝর্ণা, জলের কষ্ট হবে না। কবিরাজ নেই, ডাক্তারও নেই ওদের বাংলোতে। কবিরাজ গিয়েছে টাটানগর, ডাক্তার গিয়েছে মুহুলিয়া। কাজেই বিজয়ার সম্ভাষণ এদের আর জানানো গেল না। ফিরবার পথে আমি গুরুরা নদীর ধারের পুলের ওপর বসে রইলুম অনেকক্ষণ। দূরে কালাঝোড়া জ্যোৎস্না রাত্রে অস্পষ্ট দেখাচ্ছে। পাহাড়ি নদীর কুলুকুলু শব্দ যেন সঙ্গীতের মতো মধুর শোনাচ্ছে। তামা পাহাড়ের মাথার উপর 2-1টা তারা মনকে নিয়ে যায় অনেক দূর। কত দূর? পৃথিবী পার করিয়ে অসীম দ্যুতিলোকের মধ্যে। একটু পরে পট্টনায়ক এলো
পুলের উপরকার কাঠ ধরে। আমি বসে আছি দেখে বললে, চলুন আমার বাসায়, একটু বিজয়ার মিষ্টিমুখ করবেন। আমি বললুম, হেঁটে ক্লান্ত আছি, আজ আর নয়। তারপর সে অনেকক্ষণ বসে নানা গল্প করলে। রাত 9টার সময় বাড়ি ফিরি। পশুপতিবাবু আজ আসবেন কথা ছিল, এলেন না, সেজন্যে মনটা একটু খারাপ হয়ে গেল। আমি আর নীরোদবাবু বেরুলাম সন্ধ্যার ঠিক সময়। যাওয়ার পথে অপরাহ্নে ঘন ছায়া নেমে এসেছে পাহাড়ের অধিত্যকায়। তার কোলে কোলে এদিক ওদিকে চারিদিকে সাদা সাদা বকের দল উঠছে। সমস্ত দিনের অবসাদ এক মুহূর্তে কেটে গেল যেন। সেদিকের অপরূপ সন্ধ্যার পানে চাইলুম। ওখান থেকে এসে নীল ঝর্ণার দিকে চলি। তামা পাহাড়ের ওপর উঠলুম পিয়ালতলা দিয়ে। বড় বটগাছটাতে একরাশ জোনাকি জ্বলছে। ওধারে উঠেছে ত্রয়োদশীর চাঁদ। তামা পাহাড়ের বিরাট অধিত্যকার গায়ে পূব থেকে পশ্চিমে দীর্ঘ বড় বড় ছায়া পড়েছে। আমরা দুধারে পাহাড়ের গিরিপথটা পার হয়ে নামলুম ওপারের জ্যোৎস্নাশুভ্র উপত্যকায়। বনতুলসীর জঙ্গল, আর তার মাঝে মাঝে দাঁড়িয়ে আছে শাল ও তমাল। চারিধারে রূপ যেন থই থই করছে। পাহাড়ের মাথায় এদিকে ওদিকে 2-4টি নক্ষত্র। নীল ঝর্ণার জল পার হয়ে বুড়ুমডোরার পথে একজন পাহাড়ি লোকের সঙ্গে দেখা। সে একা একটা লাঠি হাতে গান গাইতে গাইতে চলেছে কুলামাতোর দিকে। তাকে বললাম, অত জঙ্গলে এত রাত্রে একা যাবি, যদি বাঘের হাতে পড়িস? সে বললে, খেদিয়ে দিব বাবু। অর্থাৎ সে লাঠি দিয়ে বাঘ তাড়িয়ে দেবে। আমরা আর একটু এগিয়ে যেতেই চারিধারের পাহাড়ি অধিত্যকার নির্জনতায় জ্যোৎস্নাধৌত সৌন্দর্যে যেন কেমন হয়ে গিয়েছি। একটা ভারী আশ্চর্য জিনিস দেখা গেল। দূরে ধনজরি শৈলমালার গায়ে একটা নক্ষত্র জ্বলছিল। খানিকক্ষণ থেকে সেটা আমরা দেখছি। আর আমি মাঝে মাঝে দেখছি ডাইনের রুথাম পাহাড়ের দিকে বাংলাদেশের আলো ছায়ায় ভরা কোজাগরি পূর্ণিমার রাত্রের কথা ভাবছি। এমন সময় নক্ষত্রটা যেন টুপ করে খসে গেল পাহাড়ের ঢালু থেকে। আর সেটা দেখা গেল না। আমরা দুজনেই অবাক হয়ে রইলুম। সবুজ ঝর্ণার কাছে এসে বসলুম। ওখানে একটি সুবৃহৎ শিমুল গাছের শাখা নত হয়ে আছে। ঝর্ণার জলের ওপর কুলুকুলু ক্ষীণ শব্দ হচ্ছে ঝর্ণার জলধারার। জ্যোৎস্নারাত্রে ঝর্ণার জল চিকচিক করছে। বড় শিমুল গাছের মাথায় একরাশ জোনাকি জ্বলছে। সে এক অপরূপ ছবি। ছবিটা বহুদিন মনে থাকবে। তারপর রুথামের পাহাড়ের একেবারে মাথায় একটা বড় শিলাখণ্ডের উপরে উঠে বসি। যেদিকে চাই জ্যোৎস্না বিধৌত বনরাজি শোভিত শৈলমালা। দূরে টাটা কারখানার রক্ত আভা যেন বহুদূরের কোন অজানা আগ্নেয়গিরির অগ্নিগহ্বরের রক্তশিখার আভা বলে মনে হচ্ছে। পিছন দিকের ঢালুটা সহজ বলে মনে হলো। সেখানেই নেমে জঙ্গলের মধ্যে পথ ঠিক করতে পারছি নে। নারী কণ্ঠে বললে, কে? এদিক দিয়ে বাবু? চেয়ে দেখি নিচে একটা সাঁওতালদের ঘর। নেমে এলুম তাদের উঠোনে। 2টি মেয়ে ও একটি পুরুষ উঠোনে আগুন জ্বেলে সম্ভবত আগুন পোয়াচ্ছে। আমি তাদের জিজ্ঞেস করলুম, এই বনে পাহাড়ের নিচে আছিস কেমন করে? হাতি নামে না? তারা সবাই দেখলাম অদৃষ্টবাদী। বললে, বাবু ভয় করে কি হবে? যেদিন বাঘে নেবে সেদিন নেবেই। রুথাম থেকে আমাদের বাংলো প্রায় 2 মাইল। এদিকে রাত হয়েছে, 9টা বাজে। আর বেশিক্ষণ এসব জায়গায় থাকা ভালো নয় বুঝে দুজনে বেশ জোরে পায়ে হেঁটে রাত 9:45টায় পরিপূর্ণ ত্রয়োদশী জ্যোৎস্নার মধ্যে দিয়ে বাংলোতে পৌঁছে গেলাম। আজকের রাতের জ্যোৎস্নাটি আমাকে ইসমাইলপুরের কথা স্মরণ করিয়ে দিলে কেন এত? শিউকুল সাহেবের বাগানের মধ্যে গাছগুলো ঠিক যেন ইসমাইলপুর কাছারির চারিপাশের সেই ঝাউবন গাছ। আহারাদির পরে বাংলোর সামনে বসে গল্প করছি। একটা প্রকাণ্ড উল্কা জ্বলতে জ্বলতে
অত জ্যোৎস্নাভরা আকাশেও ঠিক যেন হাউইবাজির মতো আগুনের রেখা সৃষ্টি করে আকাশের গায়ে মিলিয়ে গেল। ভারী সুন্দর ভূমিশ্রী সিংভূমের, ভারী চমৎকার জ্যোৎস্না রাত্রিটা আজ। অনেককাল এদের কথা মনে থাকবে। রাখা মাইন্স থেকে এসেও যখন বারাকপুরের এই গাছগুলোর গন্ধ, ছায়া ও শ্যামলতা আমাকে এত মুগ্ধ করেছে, তখন আমাদের এ অঞ্চলের সৌন্দর্য সম্বন্ধে আমার মত আরও দৃঢ় হয়ে গেল, সন্দেহ নেই। সকালে একটু রোদ উঠলে যখন গাছপালায় ঝোপে ছায়ায় ছায়ায় বেড়ানো যায়, তখন যে বনলতার কটুতিক্ত সৌরভ, বনফুলের সুবাস পাই, পাখির যে কলকাকলি শুনি, কোথায় এর তুলনা? পাহাড় শ্রেণী না থাকলে রাখা মাইন্স তো মরুভূমি। তবে পাহাড়ের ওপরকার বন সকালের ছায়ায় ভালো হয়, কিন্তু কেন জানি না সেখানে এ ধরনের কোমলতা নেই, স্নিগ্ধ নয়, রুক্ষ। শাল তমাল গাছের বৈচিত্র্য নেই, তারা মোহ সৃষ্টি করতে পারে না। তাদের বনে লতা নেই, প্রাকৃতিক কুঞ্জ সৃষ্টি করতে পারে এমন পুষ্পিত বৃক্ষ বা লতা নেই। এই সব জন্যেই তো প্রথম হেমন্তে দেশের বন এত ভালো লাগে। সুস্মিত জ্যোৎস্না রাত্রে কোথায় এমন পুষ্পিত তৃণপর্ণের মতো মাতানো সৌরভ? কাল বিকেলে বেড়াতে বেড়াতে কুঠির মাঠের বনশোভা দেখে আরও বেশি করে আমার থিওরিটার সত্যতা উপলব্ধি করলুম। অর্থাৎ আমাদের এ অঞ্চলের গাছপালার বৈচিত্র্য ও সৌন্দর্য সিংভূম সেন্ট্রাল ইন্ডিয়ার অরণ্যের শোভার অপেক্ষা অনেক বেশি। কত কি লতা, কত কি বিচিত্র বনফুল, কত ধরনের পত্রবিন্যাস, এত বৈচিত্র্য কোথায় ওসব দেশের অরণ্যে? আমি রাখা মাইন্স থেকে 12 মাইল পাহাড় ও জঙ্গলের মধ্য দিয়ে সবটাই হেঁটে মুসাবনি রোড পর্যন্ত গিয়েছি। সিংভূমের বিখ্যাত সারান্ডা ফরেস্ট দেখেছি, গভর্নমেন্ট প্রোটেক্টেড ফরেস্টের মধ্যে গিয়েছি। সেখানে বন খুব ঘন ও বহু বিস্তৃত বটে, কিন্তু বনশোভা নিম্নবঙ্গের বনের মতো নয়। ও অঞ্চলের বড় বড় গাছের মধ্যে শাল, কেঁদ, আসান, পলাশ ও মাঝে মাঝে আমলকি ও বন্য শেফালি এই কটি প্রধান। বন্যলতা আমার চোখে অন্তত পড়েনি। কোনো কোনো স্থানে শিমুল বৃক্ষ আছে। সারবান কাঠ বাংলাদেশের বনে তত নেই যত ও দেশে আছে, কিন্তু আমার বলবার উদ্দেশ্য, বাংলাদেশটাতে যদি আজ সারান্ডা রিজার্ভ ফরেস্টের মতো একটা অরণ্য গড়ে উঠত, তার বনবৈচিত্র্য ও সৌন্দর্য ও নিবিড়তা অনেক বেশি হতো। শ্রীনগরের ও 6 ঘরের পথের ধারে বন দেখে এ ধারণা আমার মনে আরও বদ্ধমূল হয়েছে। তবে বাংলার বনে পাহাড়ি নদী বা ঝর্ণা নেই, ইতস্তত বিক্ষিপ্ত শিলাখণ্ড নেই। তেমনি ওসব বনের পথে এত পাখি নেই, বিচিত্র বর্ণের বনপুষ্পের সুবাস নেই। এ আমি স্বীকার করি, যদি বাংলাদেশের বনভূমির পিছনে থাকত দূর বিস্তৃত নীল গিরিমালা, মাঝে মাঝে যদি কানে আসত পাহাড়ি ঝর্ণার কুলুকুলু শব্দ, শিলাসন আশ্রিত থাকত স্নিগ্ধ ছায়াঝোপের নিচে, চড়ত ময়ূর, চড়ত হরিণনন্দন, উপলাকীর্ণ বন্য নদীর শিলাময় 2 তটে স্তবকে স্তবকে সুবাস ভরা বনকুসুম ফুটে থাকত, গিরি সানুদেশে থাকত ঘন সন্নিবিষ্ট বাঁশবন, তবে এ বন আরও সুন্দর হতো। কল্পলোক ছাড়া সে বন কোথায়, যেখানে এত সৌন্দর্যের একত্র সমাবেশ সম্ভব? অন্তত আমি তো দেখিনি। যদি কোথাও এমন থাকে ভারতবর্ষের মধ্যে, তবে আমার সন্দেহ হয় তা আছে বা থাকা সম্ভব গোদাবরী তীরের অরণ্যে। রাজমহেন্দ্রী থেকে গোদাবরীর উজান পথে গিয়ে উৎকামণ্ড ও কোদাইকানাল অঞ্চলে, মহীশূর ও ত্রিবাঙ্কুরের রিজার্ভ ফরেস্টে, হিমালয়ের নিম্ন অধিত্যকায় আসামের বনে। যদিও এদেশের প্রত্যেকটি সম্বন্ধে আমি যা কল্পনা করছি তা আছে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 3য় দিনলিপি গ্রন্থ
উর্মিমুখরের দ্বিতীয় ভাগ আজকের মতো এখানেই শেষ করলাম। উর্মিমুখরের তৃতীয় ভাগের জন্যে বন্ধুদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ।